আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভৌতিক গল্প। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, কালা পাহাড়। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম, গোপালনগর। গ্রামের শেষ প্রান্তে ছিল এক অদ্ভুত পাহাড়, যার নাম কালা পাহাড়। বছরের পর বছর ধরে এই পাহাড় ঘিরে বহু অলৌকিক ঘটনা ঘটেছে। লোকমুখে শোনা যায়, সন্ধ্যার পর কেউ যদি এই পাহাড়ের দিকে যায় তবে আর সে ফিরে আসে না। শহর থেকে আসা তরুণ গবেষক সৌম্য স্থানীয় লোককথা নিয়ে কাজ করতে গিয়ে কালা পাহাড়ের রহস্য জানতে চাইল। গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করল, কিন্তু কৌতূহলবশত সে থামল না। গ্রামের প্রবীণ ব্যক্তি রঘুবীর কাকু বললেন, দয়া করে ওদিকে যেও না বাবু, অনেকেই গেছে, কেউ আর ফিরে আসেনি। সৌম্য হেসে বলে, ভূত প্রেতের গল্প তো ছোটবেলা থেকেই শুনেছি, বাস্তবে কিছুই নেই। রঘুবীর কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন, যারা বিশ্বাস করেনি তাদের ভাগ্য কি ঘটেছে তা কেউ জানে না। তবু সৌম্য নিজের সিদ্ধান্তে অটল থাকলো। এক রাতে কেবল একটা টর্চ আর ক্যামেরা হাতে সৌম্য কালা পাহাড়ের দিকে রওনা দিল। চাঁদের আলোয় পাহাড়টা দেখলে যেন গায়ের লোম খাড়া হয়ে যায়। এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতিও কিছু লুকোতে চাইছে। যত উপরে উঠতে লাগলো, হঠাৎ চারপাশটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। তার মনে হলো কারা যেন ফিসফিস করে কথা বলছে। কানের কাছে যেন কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। সৌম্য ক্যামেরা তুলতে গেল, কিন্তু তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাকে ধাক্কা মারল। সৌম্য চারিদিকে তাকিয়ে দেখল কিছুই নেই, কিন্তু তার শরীর শিউরে উঠল, কারণ মাটিতে তার ছায়ার পাশে আরেকটা ছায়া দেখা গেল। সে পিছনে তাকালো, কিন্তু কিছুই নেই। আচমকা একটা ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল, যেন গভীর অন্ধকার থেকে ভেসে আসছে, এখান থেকে চলে যা। সৌম্য ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সে তো সাহসী। দ্রুত সে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনে এগিয়ে গেল। সামনে একটা পুরনো ধ্বংসাবশেষ, মনে হলো এটা একসময় কোনো বিশাল মন্দির ছিল। সৌম্য দেখল ভাঙা শিবলিঙ্গ, তার পাশে ছাই আর ছড়িয়ে থাকা পুরো কাঠ। হঠাৎ পেছনে কে যেন ফিসফিস করল, তুইও ওদের মতো শেষ হয়ে যাবি। সে মুহূর্তে অনুভব করল কোনো শক্তি তাকে শ্বাসরোধ করার চেষ্টা করছে। সৌম্য ছুটতে লাগলো, কিন্তু যত দৌড়চ্ছিল পথটা তত ঘোরুলা হয়ে যাচ্ছিল। ভোরের আলো ফুটতেই সৌম্য জ্ঞান ফিরে পেল। নিজেকে মন্দিরের সামনে পড়ে থাকতে দেখল। সে গ্রামে ফিরে এলো, কিন্তু আর আগের মতো স্বাভাবিক রইল না। গ্রামের বৃদ্ধ গণেশ দাদু তাকে বললেন, কালা পাহাড় একসময় তন্ত্র সাধনার কেন্দ্র ছিল। সেখানে বহু নিষিদ্ধ তান্ত্রিক ক্রিয়া হতো। বহু বছর আগে এক সাধক এখানে বলি দিতে গিয়ে অভিশপ্ত হয়েছিলেন। এই অভিশাপ আজও পাহাড়ের বুকে রয়ে গেছে। সৌম্য স্তব্ধ হয়ে গেল। সে ঠিক করলো কালা পাহাড়ের কথা আর কাউকে বলবে না। কিন্তু রাতের বেলা সে অনুভব করলো তার ঘরের জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারের ভেতরে সেই একই কণ্ঠস্বর ধীরে ধীরে বলে উঠল, তুই সত্যি জানিস, এখন তোকে ওদের সাথে যেতেই হবে। সৌম্য জানালার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু বাইরে কিছুই দেখা গেল না। তার মনে হলো হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছে, কিন্তু কিছুতেই মন থেকে অস্বস্তি দূর হলো না। পরদিন সকালে সে গণেশ দাদুর কাছে গেল। দাদু, আমি কাল রাতে একটা কণ্ঠস্বর শুনেছি, জানালার বাইরে কেউ যেন দাঁড়িয়েছিল। গণেশ দাদু গভীর চিন্তায় পড়লেন। তারপর বললেন, ওরা জানে তুই সত্য জানতে চাস, ওরা তোকে ছাড়বে না। কালা পাহাড়ের রহস্য জানলে এর সাথে জড়িয়ে পড়তে হয়। সৌম্য শিউরে উঠল। তার মনে হলো একটা অদৃশ্য শক্তি তাকে পাহাড়ের দিকে টানছে। সৌম্য ঠিক করলো এই রহস্যের শেষ দেখেই ছাড়বে। সে গ্রামের পুরনো কাগজপত্র ঘাঁটতে লাগলো। স্থানীয় এক প্রাচীন বইয়ে লেখা ছিল, কালা পাহাড়ে এক অভিশপ্ত ভূমি,
এখানে একসময় মহাযজ্ঞ হতো, কিন্তু একদিন এক নিষিদ্ধ তন্ত্র সাধনা চলাকালীন এক সাধকের মৃত্যু হয়। তখন থেকে পাহাড়ে আত্মারা আটকে পড়ে আছে। সৌম্য আর খোঁজ নিয়ে জানতে পারল সেই সাধকের নাম ছিল ভৈরবনাথ। তার মৃত্যু নেহাত স্বাভাবিক ছিল না। তার শিষ্যরা বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করেছিল। রাত বাড়তেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। সৌম্য বারবার অনুভব করলো কেউ তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এক রাতে সে ক্যামেরা সেট করে রাখলো। পরদিন ক্যামেরার ভিডিও দেখে তার শ্বাস আটকে গেল। মধ্যরাতে জানালার বাইরে একটা ছায়ামূর্তি স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরই ক্যামেরা স্ক্রিন কালো হয়ে যায়। সৌম্য বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। পরদিন রাতে সে আবার কালা পাহাড়ে গেল। এবার সে পুরোপুরি প্রস্তুত ছিল। সাথে ছিল গণেশ দাদু এবং কয়েকজন স্থানীয় যুবক। পাহাড়ে পৌঁছানোর পর গণেশ দাদু বললেন, আমরা যা দেখেছি তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তারা ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতেই বাতাস থমথম হয়ে গেল। চারপাশের কুয়াশা যেন ঘন হয়ে উঠল। হঠাৎ করে মন্দিরের সামনে আগুন জ্বলে উঠল। বাতাসে ভেসে এলো শুষ্ক কণ্ঠস্বর, তোমরা এখানে কেন এসেছ? গণেশ দাদু চিৎকার করে উঠল, ভৈরবনাথ, আমরা তোমার মুক্তি চাই। চারপাশে কালো ছায়ামূর্তি আবির্ভূত হলো। তারা সবাই মন্ত্র আওয়াতে লাগলো। সৌম্য অনুভব করলো সময়ের স্রোত তাকে টেনে নিচ্ছে। তার সামনে দৃশ্য বদলে গেল। সে দেখতে পেল এক পুরনো দিন। কালা পাহাড় একটি অভিশপ্ত হয়নি। বিশাল যজ্ঞের আয়োজন চলছে। এক তরুণ সাধক ভৈরবনাথ তার শিষ্যদের সাথে বসে আছে। তবে আচমকা কয়েকজন শিষ্য তাকে আক্রমণ করলো। এক দুঃখী কণ্ঠস্বর শোনা গেল, আমাকে বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়েছিল, আমার আত্মা মুক্তি চায়। গণেশ দাদু দ্রুত মন্ত্র জপ করা শুরু করলেন, কিন্তু হঠাৎ একটা অদৃশ্য শক্তি তাকে ছিটকে ফেলে দিল। সৌম্য এগিয়ে গেল। সে অনুভব করলো ভৈরবনাথ তার সাথে যোগাযোগ করতে চাইছে। সে মাটিতে বসে পড়ল, তোমার প্রতি অন্যায় হয়েছে, কিন্তু এখন সময় হয়েছে শান্তি পাওয়ার। বাতাসে বিকট চিৎকার শোনা গেল। তারপর সব কিছু স্থির হয়ে গেল। কালা পাহাড়ের অভিশাপ কি শেষ হলো? পরদিন থেকে কালা পাহাড়ের রহস্য ঘটনা বন্ধ হয়ে গেল। সৌম্য জানতো কিছু রহস্য চিরকাল চাপা থাকে না, সত্য একদিন প্রকাশিত হবেই। ভৈরবনাথের আত্মা কি সত্যিই শান্তি পেল, নাকি সে কখনো কোনোভাবে টিকে আছে? সৌম্য কলকাতায় ফিরে যায়, কিন্তু তার মধ্যে পরিবর্তন আসে। মাঝে মধ্যেই আয়নায় নিজের প্রতিবিম্বে ভৈরবনাথের ছায়া দেখতে পায়। তার মনে হয় কিছু শেষ হয় না, শুধু অন্যভাবে ফিরে আসে। গল্প এখানেই শেষ হলো। গল্পটি আপনারা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এ ধরনের গল্প প্রতিনিয়ত আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।